বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সকলকে সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশনের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমরা, যদিও চ্যানেলের নাম সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশন, আমরা এই চ্যানেলে আজকে যে ভিডিওটি করব সেটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন কনসেপ্টের একটি বেসিক ভিডিও। আমরা এই চ্যানেলটিতে শুধু গভর্নমেন্ট জব প্রিপারেশন বা প্রিভিয়াস কোশ্চেন সলিউশন দিয়েই সীমাবদ্ধ রাখবো না। এই চ্যানেলে আমাদের বেসিক যেই সূত্রগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই আমরা যেই সূত্রগুলোকে, সেই সূত্রগুলোকে আমরা একেবারে বেসিক থেকে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব যে কিভাবে এই সূত্রগুলো যারা তৈরি করেছিল, সর্বপ্রথম যে বিজ্ঞানীরা বা যে সায়েন্টিস্টরা, যে ইঞ্জিনিয়াররা এগুলো সূত্রগুলোকে আবিষ্কার করেছিল, তারা কিভাবে এই সূত্রগুলোকে প্রতিপাদন করেছিল, সেই বিষয়টি আমরা এই ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করব। এবং যেই লোকটি এই সূত্রকে তৈরি করেছে বা প্রথমে এই সূত্রটাকে প্রতিপাদন করেছে, সে যেভাবে করেছে সেইভাবে যদি আপনি সূত্রটাকে শিখতে পারেন, তাহলেই আমার কাছে মনে হয় যে আপনি একজন প্রকৃত ইঞ্জিনিয়ারের মতো করে ভাবতে শিখবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমাদের আজকের টপিকসটি শুরু করে দিই। এবং আমাদের এই চ্যানেলে নিয়মিতই কিন্তু এই ধরনের আহ, মানে সূত্রের যে প্রতিপাদন, যেটা সূত্রগুলো কিভাবে ডিডিউস করা হয়েছে, এগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আমাদের প্রথম যে টপিকসটি আমরা কথা বলবো সেটা হচ্ছে আরসিসি বিম ডিজাইনের সূত্র নিয়ে কথা বলবো আজকে। আরসিসি বিম ডিজাইনের সূত্র সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আরসিসি বিম ডিজাইনের সূত্র প্রতিপাদন করার জন্য আমাদের এই নিচের যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো আগে সংজ্ঞাগুলো জানতে হবে। এগুলো দিয়ে কি বোঝায় এটা আমাদের জানতে হবে। তো প্রথমেই হচ্ছে এমইউ বা আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি। একটি বিম সর্বোচ্চ কি পরিমাণ মোমেন্ট নিতে পারে বা ঘূর্ণন বলকে প্রতিরোধ করতে সক্ষম, ডিজাইন লোড প্রয়োগ করার পরেও যেন বিমটি ভেঙে না যায় এটা নিশ্চিত করার জন্য এটা দেওয়া হয়। তো এই আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে একটি বিম সর্বোচ্চ যে পরিমাণ মোমেন্ট বা ঘূর্ণন বলকে প্রতিরোধ করতে সক্ষম, এটাই হচ্ছে আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। তো স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর কি? আমরা সেফটি পারপাসে কিছু রিডাকশন ফ্যাক্টর দিয়ে আমাদের যে পরিমাণ স্ট্রেংথ আমরা পাবো তার থেকে কিছুটা কম ধরি, কারণ আমাদের যখন এটাকে নির্মাণ করতে যাব, অনসাইট নির্মাণের ক্ষেত্রে কিছু পরিবেশগত তারতম্য থাকবে, কিছু টেকনিক্যাল ইরোর থাকবে, এতে করে কিছুটা স্ট্রেংথ কিন্তু কম তৈরি হতে পারে। আমরা ধরে নিলাম যে আমাদের কংক্রিটের এত স্ট্রেংথ হবে, আমাদের রিভারের এত স্ট্রেংথ ছিল, কিন্তু পরিবেশগত কারণে কংক্রিট মিক্সিং করা, কংক্রিট পোরিং করা, এইগুলোর যেই টেকনিক্যাল ত্রুটি, এর কারণে কিছুটা রিডাকশন কম হতে পারে। তো আমরা সেফটি পারপাস কিছু রিডাকশন ফ্যাক্টর দিয়ে উৎপাদনের গুণগত মান বা নির্মাণের ত্রুটির কারণে শক্তিতে যে তারতম্য হতে পারে তার সামাল দেওয়ার জন্য এইটি সেফটি ফ্যাক্টর হিসাবে আমরা কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করে থাকি। তো সেফটি ফ্যাক্টরের মান, এই ফাই এর মান সাধারণত 0.90 ধরা হয়। অর্থাৎ আমরা ধরি যে স্ট্রেংথ 0.90 ফ্যাক্টর বলতে কি বোঝায় আসলে? তার মানে আপনার যেই স্ট্রেংথটা থিওরিটিক্যালি আসার কথা, তার 90% মানে আমরা ধরে নিচ্ছি যে 90% অ্যাচিভ হবে। 90% ধরে ডিজাইনটা করা হচ্ছে। তার মানে আপনি জানেন যে এটা 100 পিএসআই পর্যন্ত প্রেশার নিতে পারবে, তারপরে আমি সেটাকে 100 পিএসআই দিব না, আমি সেটাকে 90 পিএসআই দিয়ে লোড দিব। এইটা হচ্ছে এইটা ডিজাইনের একটা ফিলোসফি। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে এরিয়া অফ টেনসাইল স্টিল। এরিয়া অফ টেনসাইল স্টিল কি? আমরা একটা আরসিসি বিমের মধ্যে যেই কংক্রিটের মধ্যে যেই টেনসাইল জোনে যেই টেনশন বারগুলো বা রিবারগুলো ব্যবহার করি, এইটার যে ক্রস সেকশন এরিয়া, এই টোটাল ক্রস সেকশন এরিয়াকে আমরা বলি এরিয়া অফ স্টিল, এএস। তার মানে এই তিনটার মোট এরিয়া কিন্তু এরিয়া অফ স্টিল। এফ ওয়াই, ইয়েল্ড স্ট্রেংথ অফ স্টিল। তো স্টিল কতটুকু টান বল সহ্য করতে পারে
বা স্থায়ীভাবে লম্বা হওয়া শুরু করার পূর্বে কত পরিমাণ সর্বোচ্চ টান বল সহ্য করতে পারবে একক ক্ষেত্রফলে অবশ্যই, সেটাকে আমরা yield strength of steel বলি। তার মানে এই Fy আসলে কি? Fy হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু টান বল নিতে পারবে সেটাকেই আমরা বলি yield স্ট্রেংথ অফ স্টিল। যেহেতু স্টিলের এরিয়া আমরা এএস দিয়ে প্রকাশ করি, তাহলে টি বাই এএসই হচ্ছে এফ ওয়াই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে এ প্রাইম সি স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। কংক্রিট সর্বোচ্চ সংনমন ক্ষমতা বা কম্প্রেসিভ স্ট্রেংথ। 28 দিন কিউরিং করার পর আপনার কংক্রিট কতটুকু স্ট্রেংথ নিতে পারবে একক ক্ষেত্রফলে, সেটাকেই বলা হয় কম্প্রেশন নিতে পারবে একক ক্ষেত্রফলে, সেটাকেই হচ্ছে এ প্রাইম সি বা স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট বলে বলা হয়, প্রাইম সি দ্বারা প্রকাশ করা হয়। বি হচ্ছে আমাদের যে বিমের প্রস্থ হচ্ছে বি। তাহলে আমরা যে বিমটি এখানে আঁকলাম, এই বিমটি যদি এটা হয় যদি আমাদের বিম, তাহলে এই বিমের এই প্রস্থ কোনটা? তাহলে এই বিমের প্রস্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের বিমের প্রস্থ। এটাই হচ্ছে বি দিয়ে প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে ডেপথ। ডেপথ ডি ইফেক্টিভ ডেপথ। তাহলে ডেপথ এবং ইফেক্টিভ ডেপথের মধ্যে একটু পার্থক্য আছে। তো এই স্মল ডি দিয়ে আসলে কি প্রকাশ করা হয় খেয়াল করুন। একেবারে আপার সারফেস বিমের ঠিক একেবারে কংক্রিটের আপার সারফেস থেকে শুরু করে আমাদের এই রড যেই আমরা রিবার ব্যবহার করব, রিবারের সেন্টার পর্যন্ত ডিসটেন্সকে ইফেক্টিভ ডেপথ বলা হয়। বিমের উপরি প্রান্ত থেকে প্রধান রডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, টেনসাইল রডের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। এইগুলো কিন্তু আমাদের এই সূত্র প্রমাণের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। আমরা এই সূত্র প্রমাণ করতে গিয়ে আমরা এই কনসেপ্টগুলো বা এই নোটেশনগুলো বারবার এন্টার কাউন্টার করব। সো এইগুলো আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এরপরে হচ্ছে আমাদের 8 নাম্বার যে সংজ্ঞাটা আমরা শিখবো সেটা হচ্ছে ডেপথ অফ ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টটা অনেকেই অপরিষ্কার থাকে, মানে পরিষ্কারভাবে জানা থাকে না। তো এই যে এই যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটা যার যত ক্লিয়ার থাকবে, ডিজাইনের কনসেপ্টটা তার তত ক্লিয়ার হয়ে যাবে। ইফেক্টিভ রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক আসলে কি? তো আমরা যদি একটা বিমের কথা চিন্তা করি, আমরা যখন একটা এই যে আমি যদি বিমের জাস্ট হচ্ছে 2 ডাইমেনশনাল একটা স্কেচ করে রেখেছি, একটা বিমের উপরে একটা বিম যদি আমরা চিন্তা করি, আমাদের কাছে যদি একটা বিম থাকে, আমরা একটা বিমের কথা এখানে একটু একটা বিম এঁকে ফেলি। আমরা যদিও এটা উপরে আঁকা উচিত ছিল, বিমটা আমরা সাইডে আঁকছি। ধরেন আমাদের কাছে এইটা একটা বিম আছে। তো এই বিমে আমি যখন লোড দিব, লোড প্রয়োগ করব যখন আমাদের এই বিমের উপরে যখন আমাদের লোড আসবে, পি পরিমাণ লোড আমরা ধরেন দিলাম। এই লোডের কারণে এই বিমটা কিন্তু আর সোজা থাকবে না। তো এরকম একটু বেঁকে যাবে। একটা শেপ নিবে, প্যারাবোলিক শেপের মতো। সো এই যেই বেঁকে যাওয়ার যেই ব্যাপারটা, এটাকে আমরা কিভাবে দেখবো খেয়াল করুন। এই যে বেঁকে গেল, বেঁকে গেলে এই জায়গার কংক্রিটের অবস্থা কি হলো? এই যে এইখানের কংক্রিট আমরা যদি বাঁকা অবস্থা চিন্তা করি, তাহলে এই জায়গায় এই বিন্দুটার কথা চিন্তা করলে এই পাশের কংক্রিট কিন্তু এদিকে চাপ দিচ্ছে, এই পাশের থেকে এইদিকে চাপ দিচ্ছে। তার মানে এখানে কম্প্রেশন তৈরি হবে এবং এই দিকটা, এই নিচের সাইডটা কিন্তু বর্ধিত হচ্ছে। ওপরের এই দৈর্ঘ্যটা কিন্তু কমে আসবে, সংকুচিত হয়ে যাবে, আর নিচের সাইডটা প্রসারিত হবে। আমি যদি কোনো কিছুকে এভাবে বাঁকাই, বাঁকাইতে গেলে আমার ভেতরে এই যে এই ভেতরের সাইডটা দেখুন সংকুচিত হচ্ছে ভেতরের দিকে, কম্প্রেশন জোন তৈরি হবে, আর বাইরে এই বাইরের সাইডে টেনশন জোন তৈরি হবে। তো এই টেনশন এবং কম্প্রেশনকে সামাল দেওয়ার জন্য আমরা রিবার ইউজ করি। আমরা যে এখানে যে রিবার বা রড ইউজ করি, সেই রডটা হচ্ছে এই টেনশনকে প্রতিরোধ করে এবং এই ওপরের কংক্রিট প্রতিরোধ করে হচ্ছে কম্প্রেশনকে। তো এই জন্য আমরা টেনশন জোন হিসাবে নিচে বিমের নিচের সাইডে কিন্তু এই জন্য আমরা টেনশন বার বা মেইন বার ব্যবহার করে থাকি।
তো আমরা যেই কনসেপ্টটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা যদি এখন এটার একটা টু ডাইমেনশনাল ক্রস সেকশন চিন্তা করি, এইখানে যদি আমি একটা ক্রস সেকশন নেই, তো এই ক্রস সেকশনটা কেমন হবে? এই ক্রস সেকশনটা হবে এরকম একটা রেক্টেঙ্গেল, এরকম একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন কিন্তু আমি পাবো। তো এইখানে এরকম একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন পাওয়া যাবে। তো এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যেটা, এই ক্রস সেকশনে আমরা যেই স্ট্রেস ডেভেলপ করবে, স্ট্রেসটা কিন্তু প্যারাবোলিক শেপে হয়ে থাকে। আমরা এই কথাটা এখানে লিখেছি, খেয়াল করুন। তো বিমের উপরে যখন লোড আসে তখন কংক্রিটের উপরে অংশে চাপ, ওপরের অংশে চাপ তৈরি হয় এবং তা বন্টন বা ডিস্ট্রিবিউশন আসলে কিভাবে হয়? প্যারাবোলিক বা বক্রাকৃতির হয়ে থাকে। তো কিভাবে হয়? আমরা যদি এই যে এইটাকে যদি সেই ক্রস সেকশনটা এখানে চিন্তা করি, এরকম ক্রস সেকশনের উপরে আমরা যদি লোডের একটা টু ডাইমেনশনাল ক্ষেত্র আঁকি, তো আমরা ধরলাম যে নিউট্রাল এক্সিস হচ্ছে এইটা। নিউট্রাল এক্সিস যদি এটা হয়, তো নিউট্রাল এক্সিসে এইভাবে প্যারাবোলিক শেপে আসলে এই স্ট্রেসটা ডেভেলপ করে। তো এই যে চাপ, কম্প্রেশন চাপটা এরকম প্যারাবোলিক হয়। তো প্যারাবোলিক হয় কেন খেয়াল করেন? নিউট্রাল এক্সিস যেখানে সেখানে কিন্তু প্রেসার বা এই চাপ নাই বলে, নিউট্রাল এক্সিস মানে কি? যেখানে প্রেসার নাই। তারপরে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে প্রেসার। তো এই প্যারাবোলিক শেপটা যদি আমি একটু চিন্তা করতে চাই, এখানে যদিও টু ডাইমেনশনাল এঁকেছি, কিন্তু এইখানে খেয়াল করেন এই ফোর্সগুলা কিন্তু এই পুরোটা জুড়ে এরকম থ্রি ডাইমেনশনাল শেপে এরকম একটা প্যারাবোলিক শেপ তৈরি হবে স্ট্রেসের। তো থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে এটা কিন্তু একটা জটিল হিসাব কিতাবের বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জন্য একজন আহ, আমি অবশ্যই তাকে বিজ্ঞানী বলবো, একজন বিজ্ঞানী উইটনি এই বক্ররেখাকে একটি আয়তাকার ব্লকে রূপান্তর করেন। তো সে বলে যে আচ্ছা, আমরা এই ব্লকটা যে রেক্ট্যাঙ্গুলার আকার যদি নিতে পারি, এই প্যারাবোলিক আকারের ক্যালকুলেশনের চেয়ে সমতুল্য মানে একই কাজ করবে, বাট আমি যদি রেক্টেঙ্গল আকারে এটাকে চিন্তা করতে পারি, একটা রেক্টেঙ্গল আকারে যদি চিন্তা করা যায়, সেই ক্ষেত্রে এটার হিসাব করাটা অনেক ইজি হয়ে যাবে। সো এই ইজি করার জন্য যদি এখানে কম্প্রেশন, আমি তীর চিহ্নগুলো এইদিকে দিলে ভালো হবে, আমরা এই দিকে দিই কম্প্রেশন যেহেতু। সো এই কম্প্রেশনের যেই এই যে রেক্টেঙ্গেল শেপের যেই আহ, আমরা ডিস্ট্রিবিউশনটা পেলাম, প্যারাবোলিক হয়ে থাকে ডিস্ট্রিবিউশনটা, সেটাকে সুবিধার জন্য উইটনি একটি বক্ররেখাকে, এই বক্ররেখাকে আয়তাকার ব্লকে রূপান্তর করেন। এখন খেয়াল করুন, আমি এই আয়তাকার ব্লকটা আঁকার সময় এখানে আমরা উপরিতল থেকে, আমরা যদি এইটাকে একটা বিমের ক্রস সেকশন চিন্তা করি, তাহলে বিমের উপরিতল থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে সি দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে নিউট্রাল এক্সিসের ডিসটেন্স সি বলা হয়। তো এই সি যতটুকু ছিল তার থেকে কিন্তু এই রেক্টেঙ্গেলটার কিছুটা কম এঁকেছি, খেয়াল করুন। এই কম আঁকার কারণ হচ্ছে যখন আপনি এই যে প্যারাবোলিক শেপ থেকে রেক্টেঙ্গেলে নিবেন, তার ডেপথটা কিছুটা সমতুল্য করতে গেলে ডেপথটা কিছুটা কম হবে, আর এই ডেপথটাকেই এ দিয়ে প্রকাশ করা হয়। আবার আমি একটু বাংলায় পড়ে শোনাই, খেয়াল করুন। বিমের উপরে যখন লোড আসে তখন কংক্রিটের ওপরের অংশে চাপ তৈরি হয়, তা বন্টন বা ডিস্ট্রিবিউশন আসলে প্যারাবোলিক আকারে হয়ে থাকে বা বক্র আকারে হয়ে থাকে। হিসাবের সুবিধার্থে উইটনি এই ব্লককে একটি আয়তাকার ব্লকে রূপান্তর করেন। এখন এইটা কিন্তু টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমি একে দেখাচ্ছি, আবারও বলি, এটা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে কিন্তু আরেকটু অন্যরকম। একটু খেয়াল করুন আপনারা, আমি যদি থ্রি ডাইমেনশনাল প্রপারলি আঁকার চেষ্টা করি, যাও যদিও টু ডাইমেনশনাল আঁকাটা কঠিন, মানে টু ডাইমেনশনাল সারফেসে থ্রি ডাইমেনশনাল আঁকা কঠিন, আমাদের এইখানে যে ব্লকটা তৈরি হবে সেই ব্লক, এই যে এই রেক্টেঙ্গেল ব্লকটা আসলে এইরকম হবে। এটা যতই কঠিন হোক এটা আঁকতে হবে, কারণ না আঁকলে আপনারা ক্লিয়ারলি বুঝতে কঠিন হবে আসলে যারা নতুন দেখবেন। আমরা ধরে নিচ্ছি যে আপনারা একেবারে নতুন অবস্থায় আমাদের এই ভিডিওগুলো দেখবেন, যারা একেবারে নতুন স্টুডেন্ট। তো আসলে এই ব্লকটা আসলে এইরকম, এই যে এইখানে এরকম থ্রি ডি টাইপের একটা কম্প্রেশন ব্লক তৈরি হবে। তাহলে এইটাও যদি থ্রি ডি আঁকেন তাহলে কিন্তু এইরকম প্যারাবোলা এরকম হবে।
ওই দিকে। তার মানে প্যারাবোলিকটাও কিন্তু 3D ছিল। তো 3D যদি চিন্তা করতে পারেন আরো ভালো। তো এইখানে একটা এরকম এইজন্য বলা হয়েছে যে এটাকে একটা আয়তাকার ব্লকে রূপান্তর করেন। আয়তাকার ব্লক কি? আয়তাকার ব্লক হচ্ছে এই যে উপরিতল থেকে এই আয়তাকার ব্লকের যেই ডেপথ সেটাকেই এ দ্বারা প্রকাশ করা হয়। এই ব্লকের গভীরতাকে এ বলা হয়। এটি নিউট্রাল অ্যাক্সিসের গভীরতা সি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসের যে গভীরতা সেটার তুলনায় একটু কম। তো কতটুকু কম? এইটা সাধারণত 0.85% অফ সি ধরা হয়। 85% অফ সি তার মানে 0.85 ইন্টু সি দিলে আমরা এ পাবো। এটাকে আসলে সূত্র আকারে এভাবে লেখা হয় a ইকুয়াল টু বিটা ওয়ান ইন্টু সি। এখানে বিটা ওয়ানই হচ্ছে 0.85। 85 কখনো কখনো এটা 0.65 হতে পারে। এটা আপনাকে যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে ওটা ব্যবহার করবেন। এটা বের করারও সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো প্রমাণ করবো ইনশাল্লাহ। তো এইটা হলো আমাদের এ বের করার সূত্র। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে প্যারাবোলিক শেপে যখন ডিস্ট্রিবিউশনটা থাকে তখন তার ডেপথ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। এই উইটনি এটাকে রেক্টেঙ্গুলার শেপে করার কারণে রেক্টেঙ্গেল শেপ যখন করলেন তখন অবশ্যই রেক্টেঙ্গেল শেপে কিছুটা চেঞ্জ আসবে, কারণ এখানে কিন্তু একেবারে কম থেকে আস্তে আস্তে বাড়ছে, আর এখানে সব জায়গায় সমান ধরতেছি আমি। সব জায়গায় সমান ধরলে এখানে যেহেতু কম থেকে বাড়ছে আস্তে আস্তে, তাহলে অবশ্যই এটাকে যখন আমি সব জায়গায় সমান ধরতে যাব তখন কিন্তু ডেপথের মান কোনো না কোনো দিক দিয়ে একটু কমবে। তো সেই কমটা হচ্ছে ডেপথটা সি থেকে কিছুটা কমে যায়। কতটুকু কমে? 85% অফ সি হচ্ছে এ, তার মানে 15% রিডিউস হয়। তো এই এটার সম্পর্ক হচ্ছে এ ইকুয়াল টু বিটা ওয়ান ইন্টু সি। আমরা এখানে বলে দিয়েছি এটা একটা ধ্রুবক যার মান 85 হয়। যদি এ প্রাইম সি এর মান 4000 পিএসআই এর সমান অথবা কম হয় তখন প্রয়োজনীয়তা বিমের কম্প্রেশন ফোর্স। আমি যদি কম্প্রেশন ফোর্সটাকে বের করতে চাই, খেয়াল করুন, আমরা যদি টেনশন ফোর্সকে বের করতে চাই খুবই সহজ। আমরা এই যে এখানে দেখলাম যে এফ ওয়াই ইকুয়াল টু টি ইন্টু এএস, তাহলে আমি যদি বলি যে আচ্ছা তাহলে টেনশন ফোর্স কতটুকু? এএস ইন্টু এফ ওয়াই, খুবই সিম্পল। বাট আপনি কম্প্রেশন ফোর্স কিভাবে বের করবেন? কম্প্রেশন তো আমি বলতেছি যে এটা প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন হয়েছে, তাহলে প্যারাবোলিক ডিস্ট্রিবিউশনে আপনি এই কম্প্রেশন ফোর্স বের করতে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কিভাবে টেনশন ফোর্সটা বের করেছি? টেনশন ফোর্সটা বের করেছি রডের ক্রস সেকশনাল এরিয়া এএস ইন্টু রডের একক ক্ষেত্রফলে কতটুকু স্ট্রেংথ নেয় সেটার গুণফল। তাহলে কংক্রিটের একক ক্ষেত্রফলে স্ট্রেংথ নেয় এফ প্রাইম সি পরিমাণ, আমি এটা কিন্তু জানি। এখন এর কতটুকু এরিয়া দিয়ে এটাকে গুণ করব? এখন যদি এটা প্যারাবোলিক হয় তখন কিন্তু আপনি সরাসরি এরিয়াটা গুণ করতে পারছেন না। বাট এখন দেখেন এইখান থেকে এইটুকু কত? এইটুকু হচ্ছে বি। এই যে এখন এটা বোঝার ক্ষেত্রে কিন্তু আপনার এটা প্রয়োজন হচ্ছে। দেখেন 3D হলে কি সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে আমরা এই রেক্টেঙ্গেলের এই যে রেক্টেঙ্গেল এরিয়াটা কত তাহলে? বি ইন্টু এ। এই ডেপথ হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে এই এরিয়াটা কত? এইটুকু হচ্ছে এ, আর এইখান থেকে এইটুকু হচ্ছে বি। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের এই কম্প্রেশন এরিয়া। তাহলে কম্প্রেশন এরিয়া এ ইন্টু বি ইন্টু এফ প্রাইম সি। এর সাথে আমাদের একটা সেফটি ফ্যাক্টর বা রিডাকশন ফ্যাক্টর 0.85 গুণ করতে হয়। তো 0.85 তাহলে আমাদের হয়ে গেল এই যে এটাই হচ্ছে আমাদের কম্প্রেশন ফোর্স, ক্যাপিটাল সি ইকুয়াল টু 0.85 ইন্টু এ প্রাইম সি ইন্টু এ বি। তাহলে কম্প্রেশন ফোর্স সি এর মান কি আসবে? 0.85। এইটা কিন্তু এই বিটা না, আবারও খেয়াল করেন, এটা আরেকটা রিডাকশন ফ্যাক্টর এ প্রাইম সি ইন্টু এ বি। এইটা করলে আমরা পেয়ে যাচ্ছি কম্প্রেশন ফোর্স। আশা করি আপনারা কম্প্রেশন ফোর্সটা কিভাবে বের করতে হয় এটা এখন পুরোপুরি ক্লিয়ার। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। রিইনফোর্সমেন্ট রেশিও মানে কি? আপনি এই হচ্ছে আপনার বিমের টোটাল এরিয়া। টোটাল এরিয়া এই এখান থেকে এই পর্যন্ত যদি ধরেন ডেপথ, যদি এটা ডেপথ হয়, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের এইটুকু যদি ডেপথ হয় আর এইটুকু যদি প্রস্থ হয় বা উইডথ হয়, এটা বি হবে, সরি,
এইটা যদি প্রস্থ হয় বি, তাহলে এই টোটাল এরিয়াটা কত? Total area of cross section of the beam is A equal to B into D. আর আপনি এর মধ্যে টেনশন জোনে মেইন বার কতটুকু দিয়েছেন? মেইন বার দিয়েছেন এইটুকু। তো এরিয়া অফ স্টিল কত তাহলে? এরিয়া অফ স্টিল হচ্ছে এইটুকু। তো এখন আমরা প্রশ্ন যদি করি যে মোট কংক্রিটের কত শতাংশ জায়গা এরিয়া অফ মানে স্টিল দেওয়া আছে, স্টিলের রিবারটা মোট কংক্রিটের ক্রস সেকশনাল এরিয়ার কত অংশ, সেটাকেই বলা হয় রিইনফোর্সমেন্ট রেশিও। তার মানে আপনি আপনার বিমের কতটুকু অংশ রিইনফোর্সমেন্ট দিয়েছেন সেটাই হচ্ছে রো। তাহলে এটা হচ্ছে রো ইকুয়াল টু হচ্ছে এ এস, এরিয়া অফ স্টিল ডিভাইডেড বাই টোটাল এরিয়া এ। এই জন্য এটাকে বলা হয় এরিয়া অফ স্টিল বাই বি ইন্টু ডি। তো এই ফর্মুলা দিয়ে আমরা জানতে পারি যে আমরা টোটাল ক্রস সেকশনের বিমের টোটাল ক্রস সেকশনের কতটুকু অংশ রড বা রিবার ব্যবহার করেছি। তো টেনসাইল বার ব্যবহার করেছি, রিইনফোর্সমেন্ট ব্যবহার করেছি সহজ কথায়। তো এইটা দিয়ে আমরা আসলে রিইনফোর্সমেন্ট রেশিও পাই। এরপরে এই রিইনফোর্সমেন্ট রেশিও কিন্তু আবার কয়েক ধরনের হয়। একটাকে বলে রো বি, ব্যালেন্সড অবস্থায়। ব্যালেন্স অবস্থায় মানে কি? যখন আপনার এমনভাবে কংক্রিটটা এবং আপনার স্টিল বারের রেশিওটা আপনি নির্ধারণ করেছেন যে কংক্রিট এবং রিইনফোর্সমেন্ট বার একই সাথে ফেল করবে। ফেল করলে যেই চাপে ফেল করবে সেটা একই সময়, মানে যেই চাপে কংক্রিট ফেল করবে সেই চাপেই আপনার স্টিল বার ফেল করবে। ওই একই সময় একই লোডের কারণে যদি ফেল করে সেটাকে বলা হয় রো বি, ব্যালেন্সড অবস্থায়। মানে স্টিল এবং কংক্রিট এমনভাবে ব্যালেন্স করা অবস্থা আছে যে আপনার কংক্রিট এবং রিবার বা টেনশন বার একই সাথে ফেল করবে। এটাকে বলা হয় রো বি বা ব্যালেন্সড স্টিল রেশিও, ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও। এবং রো ম্যাক্স আছে, যেহেতু আমরা চাইবো যে না আমাদের এমন অবস্থার দরকার নাই, একই সাথে কংক্রিট এবং রিভার যেন ফেল না করে, সেটা আসলে আমরা চাই। সেই জন্য আমরা কংক্রিটের যেইটুকু দিলে ব্যালেন্স হবে তার তুলনায় আমরা স্টিল বার কিছুটা মানে ব্যালেন্সড স্টিল রেশিওর থেকে কিছুটা কম ব্যবহার করি, যাতে আগে ফেল করে কোনটা, স্টিল বার, কংক্রিট যেন পরে ফেল করে। এই যে যেই কনসেপ্টটা ম্যাক্সিমাম স্টিল রেশিও তখন আমরা ব্যবহার করি। কারণ কংক্রিট যদি আগে ফেল করে তাহলে কি হচ্ছে দেখেন, আমরা এটা সার্ডেন ফেল হয়ে যাবে। আর যদি রিভার আগে ফেল করে তাহলে আপনি আগে থেকে কিছুটা নির্দেশনা পাবেন যে ফেল করতেছে, সতর্ক হওয়ার সময় পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আরো আলোচনা করব। অবশ্যই ডিটেলস সূত্রের প্রতিপাদন দেখাবো, এই রো বি কিভাবে ব্যালেন্স স্টিল রেশিও বের করতে হয়, কারণ এটা আমাদের অঙ্কে কাজে লাগবে। সো আমরা এইগুলো নিয়েও কিন্তু সামনে ভিডিও নিয়ে আসবো। নেক্সট পর্বেই আমি এটা নিয়ে আলোচনা করব রো বি কিভাবে আপনারা প্রতিপাদন করবেন। তো আজকের এই পর্বে আমরা আসলে যেটা প্রতিপাদন করতে চাচ্ছি সেটা হচ্ছে মোমেন্ট, যে আলটিমেট মোমেন্ট এম ইউ এর ফর্মুলা আমরা কিভাবে পেয়ে থাকি। এই যে আমরা মোমেন্ট বা এম ইউ আলটিমেট মোমেন্ট আমরা সূত্র ব্যবহার করি ফাই ইন্টু এ এস ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু, এটা কিভাবে আসে সেটা আমরা দেখব। এছাড়াও এই এমইউ এর আরেকটা ফর্মুলা আছে, এইটাও বা কিভাবে আসে, এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, এই দুটা কি একই নাকি এই দুটার মধ্যে পার্থক্য আছে, এইগুলো একেবারে ডিটেলসে আমরা এই পর্বে দেখার চেষ্টা করব। তো আসুন আমরা আরসিসি বিম ডিজাইনের এই মোমেন্ট, এই যে ইউএসডি মেথডে আমাদের এই আলটিমেট মোমেন্ট কিন্তু বের করতে হয় এবং এই দুইটা ফর্মুলা বারবার আমরা ব্যবহার করি। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, সূত্রটাকে ডিরেক্ট মুখস্থ করে। আমি একটা চাকরি পরীক্ষার গাইড দেখলাম, সেখানে লিখে দিছে এই সূত্র বোঝার কিছু নাই, শুধু মুখস্থ করতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি যদি এইভাবে মুখস্থ করেন তাহলে আসলে আপনি ইঞ্জিনিয়ারিং এর মজাটা পাচ্ছেন না, প্রকৃতভাবে ইঞ্জিনিয়ারিংটা শিখছেন না। আপনাকে শিখতে হবে যে বেসিক ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থেকে এই সূত্রগুলোকে কিভাবে ইঞ্জিনিয়াররা বের করে এনেছেন। তাহলে আপনি যদি একটা
ইউনিক প্রজেক্ট পান বা ইউনিক কোনো একটা কাজ করতে যান, তখন আপনার এই সূত্রগুলো কিভাবে আসলো এটা যদি জানা থাকে, তখন আপনার প্রয়োজন মতো সূত্রগুলোকে মডিফাইও করতে পারবেন আপনার যদি মনে প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা, আপনি ইঞ্জিনিয়ারিংটাকে ফিল করতে পারবেন। তো আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে ইঞ্জিনিয়ারিংটাকে ফিল করা এবং ফিল করানো। আসুন তাহলে আমরা কনসেপ্টে ঢুকে যাই। এমইউ আল্টিমেট মোমেন্ট ক্যাপাসিটি আমরা জানি। ফাই আমরা একটু আগেই বললাম, এটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। এএস হচ্ছে এরিয়া অফ স্টিল রিইনফোর্সমেন্ট, ক্রস সেকশনাল এরিয়া। এবং এফওয়াই হচ্ছে স্টিলের ইয়েল্ড স্ট্রেংথ, যেটাকে সাধারণত 60,000 পিএসআই হয়ে থাকে। অন্য মানেরও হতে পারে, আমরা একটা উদাহরণস্বরূপ দিয়েছি। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে দেখবেন যে যখন এটা একাডেমিক পরীক্ষায় অঙ্ক আসে তখন 60,000 পিএসআই, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যখন এটা ডিজাইন করতে যাবেন তখন আপনার কি থাকবে, ওই রডের স্পেসিফিকেশন থাকবে, রডের টেস্ট থাকবে, টেস্ট রেজাল্ট থাকবে, টেস্ট রিপোর্ট থেকে আপনি এই মানগুলো পাবেন। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এ প্রাইম সি, এটা হচ্ছে 3000 পিএসআই, যেমন হিসাবে একটা উদাহরণ দিয়েছি। বি হচ্ছে বিমের প্রস্থ, ডি হচ্ছে কার্যকর বা ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম, অর্থাৎ যদি আমার এইটা হয় বিম, আমি একটু আগেই এটা বলছি, আবারও বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই যে মেইন বারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স একেবারে টপ সারফেস থেকে, সেটাই হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এ হচ্ছে কি, এ হচ্ছে এই যে এই ব্লকের ওপরে আমাদের এরকম একটা ব্লক আকারে চিন্তা করা হয়েছে, যে আচ্ছা এইরকম ব্লক আকারে হচ্ছে লোডটা ডিস্ট্রিবিউট হবে। লোডটা সাধারণত এইরকম বক্র আকারে ডিস্ট্রিবিউট হয়, আমরা এইভাবে একটা ব্লক আকারে চিন্তা করে নিয়েছি। তাহলে এখান থেকে এইটুকুই হচ্ছে এই ব্লকটার, এই যে স্ট্রেস ব্লক, উইটনি যে ব্লকটাকে চিন্তা করেছেন, এই নিউট্রাল এক্সিস যদি এইটা হয়, নিউট্রাল এক্সিসের ঠিক একটু কম ডেপথের থাকে। নিউট্রাল এক্সিস হচ্ছে সি, নিউট্রাল এক্সিসের ডেপথ হচ্ছে সি, এ হচ্ছে বিটা 1 ইন্টু সি। বিটা 1 হচ্ছে সাধারণত 85 বা 65 দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে আমরা 85 বা 0.85 ধরবো। 85% অফ সি ইজ এ, এটা হচ্ছে উইটনির এই যে স্ট্রেস ব্লকের, রেক্টেঙ্গেল ব্লকের ডেপথ। এরপরে হচ্ছে রো হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও এরিয়া অফ স্টিল বাই টোটাল ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বিম, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। তো এগুলো যদি সংজ্ঞাও আসে আপনার পরীক্ষায়, তাও কিন্তু আপনি এই যে এই ক্লাস থেকে এটা ক্লিয়ারলি আপনার শেখা হয়ে যাচ্ছে আশা করি। তো আমাদের প্রথম সূত্র যেটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে এম ইউ ইকুয়াল টু ফাই, রিডাকশন ফ্যাক্টর ফাই এএস ইন্টু ওকে এএস ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। এই ফর্মুলাটা কিভাবে আসে সেটাকে একেবারে মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে একেবারে ডিটেলসে বোঝার চেষ্টা করব। তো অভ্যন্তরীণ বল সমূহ কি, আমরা জানি একটা বিমের মধ্যে কি কি বল কাজ করে। টেনসাইল ফোর্স কাজ করে, টেনসাইল বল এবং কম্প্রেশন বল। একটু আগে আমরা বলছি যে একটা বিম যদি এরকম হয়, তো বিমটা এরকম হালকা বেঁকে গেলে, এরকম যখন বাকলিং হবে একটু, তখন ওপরে হবে কম্প্রেশন জোন, নিচে হবে টেনশন জোন। খুবই সিম্পল, দেখাই যাচ্ছে নিচের যেই সারফেসটা, নিচের সারফেসটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হওয়া মানে কি, টেনশনে আছে, আর উপরে একটু কম্প্রেশন বা চাপ খেয়ে আছে। সো এই কম্প্রেশন ফোর্স আমরা কিভাবে বের করছি, একটু আগে আমি এটা বোধহয় দেখিয়েছিলাম, যে এই যে এই যে কম্প্রেশন ব্লকটা, এই কম্প্রেশন ব্লকের এই অংশটাই তো কম্প্রেশন হচ্ছে মূলত। কম্প্রেশনটা হচ্ছে কিসে, এই যে এই কম্প্রেশন ব্লকের এই পুরো এরিয়াটা জুড়ে কম্প্রেশন হচ্ছে। তাহলে এইটার প্রস্থ কত, এই কম্প্রেশন ব্লকের এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হচ্ছে বি এবং ডেপথ হচ্ছে এ। তাহলে এই কম্প্রেশন ব্লকের এইটার ক্রস সেকশনাল এরিয়াটা কত, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ ইন্টু বি, স্মল এ ইন্টু বি, তাহলে বি ইন্টু এ, তার সাথে হচ্ছে এফ প্রাইম সি। কারণ আমরা জানি এফ প্রাইম সি কি, এফ প্রাইম সি হচ্ছে কংক্রিটের একক ক্ষেত্রফলে কতটুকু ফোর্স সে নিতে পারে, কম্প্রেশন বাই টোটাল কম্প্রেশন জোনের এরিয়া। তাহলে কম্প্রেশন জোনের এরিয়া কি, এ বি, তাহলে এ বি ইন্টু প্রাইম সি হবে হচ্ছে সি, কম্প্রেশন বল ক্যাপিটাল সি। কিন্তু এটা 0.85 একটা রিডাকশন ফ্যাক্টর দিয়ে এটাকে গুণ করা হয়। এইটা কিন্তু ওই বিটা যে বিটা 1 সেটার 85% না, এটা 0.85 আরো একটা রিডাকশন ফ্যাক্টর। আমরা ধরে নিই কম্প্রেশন, আমরা কংক্রিট পোরিং করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে আমরা টোটাল স্ট্রেংথ পাবো না, একটু কম পাবো, সেটা হচ্ছে 0.85। তো
তো এই যে আমরা টেনশন এবং কম্প্রেশন দুইটা পেলাম, আমরা বের করতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে মোমেন্টটা কত হয়। তো খেয়াল করেন, আমার যদি এই বিমের কথা আমি চিন্তা করি যে আমার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এইটা, তো ক্রস সেকশনাল এরিয়া যদি এটা হয়, আমার রড আছে এইদিকে, তো রডে যদি টেনশন হয়, টেনশনের মান যদি টি হয়, তাহলে কম্প্রেশন ঠিক উল্টা দিকে হয় আমরা জানি। তো আমরা ধরলাম যে এই জায়গায় কম্প্রেশন হচ্ছে। এখন কম্প্রেশনটা কোন জায়গায় হবে দেখেন, একটু খেয়াল করি আমরা। কম্প্রেশন হবে এই যে যেই জোনটা আমরা চিন্তা করেছি, এই যে a ইন্টু বি দিয়ে, এইখান থেকে এইটুকু ডেপথ হচ্ছে a, আর এই প্রস্থ হচ্ছে b। এখন এই এ বি এরিয়ায় কম্প্রেশনটা হচ্ছে মূলত। এখন এই কম্প্রেশন হবে ঠিক এই এরিয়ার মাঝখানে, যেই এরিয়াতে কম্প্রেশনটা হচ্ছে তার ঠিক মাঝখানেই হবে হচ্ছে কম্প্রেশনটা ক্রিয়া করবে। তাহলে কম্প্রেশন ক্রিয়া করবে এইখানে। তো এখন কম্প্রেশন সি আর টি, এই দুইটার দিয়েই তো আমাদের মোমেন্ট তৈরি হবে। তাহলে মোমেন্টের ফর্মুলা কি? মোমেন্টের ফর্মুলা হচ্ছে এই যে কোনো একটি ফোর্স ব্যালেন্সড অবস্থায় সি এবং টি যেহেতু সমান, সি এবং ব্যালেন্স অবস্থায় সি ইকুয়াল টু টি, এই কথাটা এখানে কোথাও লেখা আছে দেখেন, এই যে ভারসাম্য রক্ষা বা ইকুইলিব্রিয়াম অবস্থায় সি ইকুয়াল টু টি। তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে সি এর মান হচ্ছে 0.85 এ প্রাইম সি বি ইন্টু এ, এবং এরিয়া অফ স্টিল ইন্টু এফ ওয়াই হচ্ছে আমাদের টেনসাইল ফোর্স, আর এটা হচ্ছে কম্প্রেশন ফোর্স। এই দুটা সমান, এই শর্ত হচ্ছে ভারসাম্য অবস্থায়। ভারসাম্য অবস্থায় এইটা যদি হয়, তো এইটার যে কোনো একটা ফোর্সের সাথে ফোর্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকেই মোমেন্ট বলে। তাহলে মোমেন্ট বের করব কিভাবে? তাহলে আমরা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমার লাগবে। এখন একটু খেয়াল করেন, আমরা একটু ডিফারেন্ট কলম নিয়ে নেই, ডিফারেন্ট কালির কলম নিলে ভালো হবে বুঝাইতে। তো ধরেন এই যে এইটা যদি আমরা চিন্তা করি যে এইটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য রিভার, সেন্টার অফ দ্য রিভারের ডিস্টেন্স একেবারে টপ সারফেস থেকে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। ডিটা কি? ইফেক্টিভ ডেপথ। আর হলো এই যে আপার সারফেস থেকে এই জায়গায় যে ডিস্টেন্স, এই মানে কম্প্রেশন জোনের ডেপথ হচ্ছে এ। এখন কম্প্রেশন জোনের ঠিক মিডিলে কাজ করতেছে, তাহলে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স তাহলে কত? তাহলে এ এর ঠিক অর্ধেক, তাহলে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে এ বাই টু। এখন বলেন তো তাহলে এই যে যে কম্প্রেশন সি, এই বিন্দু থেকে এই টেনশনের এইটার ডিস্টেন্স কত? ডি থেকে এ মাইনাস ডি মাইনাস ডি মাইনাস এ বাই টু। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে এখানে প্রশ্ন করবেন অবশ্যই, আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে দরকার হলে একটা নতুন ভিডিও তৈরি করব। আর যদি কমেন্টে উত্তর দেওয়া যায় তাহলে তো অবশ্যই দিয়ে দিব। তাহলে দেখেন এই কম্প্রেশনের থেকে টেনশনের ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এ বাই টু। আপনারা আশা করি এইটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, নাকি আমি আলাদা আরেকটা পেজে গিয়ে এটা আরো ভালো করে একটু বড় করে এঁকে বুঝাই? এই হচ্ছে আমাদের বিমের ক্রস সেকশন। বিমের ক্রস সেকশন হচ্ছে এইটা। এখন টেনসাইল জোন, আমরা উইটনির যদি ব্লক, যেহেতু সরলীকরণ করার জন্য উইটনির ব্লক ইউজ করছি, তো এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এ। ঠিক এইটুকু এরিয়ায় কম্প্রেশন কাজ করছে আমরা ধরে নিচ্ছি। এখন কম্প্রেশনটা মূলত ক্রিয়া করবে কোথায়? এই এ ব্লকের ঠিক মিডিলে, তার মানে এ বাই টু, উপর থেকে নিচের থেকেও এ বাই টু, এতটুকু ডেপথে কিন্তু এইটা কম্প্রেশনটা কাজ করতেছে। টেনশনটা, টেনশন যেটা সেটা হচ্ছে রিবারে কাজ করতেছে। তাহলে টেনশন রিবারের সেন্টারে কাজ করতেছে, তাহলে উপর থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তো আমরা চাচ্ছি এই যে যে টেনশন এইদিকে কাজ করতেছে টেনশন, আর ওইদিকে কাজ করতেছে কম্প্রেশন, এই ডিস্টেন্সটা আসলে কত? তাহলে আমরা আসলে মূলত চাইতেছি এই জায়গা থেকে এই রিভারের মিডিল পর্যন্ত ডিস্টেন্স, এইটা আমরা কিভাবে বের করতে পারি? ধরেন এই ডিস্টেন্সটাকে আমি এখন আপাতত স্মল এল দিয়ে বোঝানোর জন্য, স্মল এল এর মান তাহলে কত হবে? স্মল এল, দেখেন এইখান থেকে এই পর্যন্ত ডি, আর উপর থেকে এইটুকু হচ্ছে এ বাই টু। তাহলে ডি থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, ডি থেকে যদি এ বাই টু বাদ দিই তাহলে এল পাওয়া যায়। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে ডি মাইনাস এ বাই টু।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন অবশ্যই করবেন। নিঃসংকোচে আমরা সেটার উত্তর দেব ইনশাআল্লাহ। তো এইটাই এখানে বলা হইছে। এইটাকে বলা হচ্ছে মোমেন্ট আর্ম। এই যে আমরা যেটাকে এল ধরলাম, সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্ম এর দূরত্ব হচ্ছে এই যে এখানে বলা হয়েছে যে কম্প্রেশন বল সি কাজ করছে উপর থেকে এ বাই টু দূরত্বে, উপর থেকে এ বাই টু দূরত্বে এটা হচ্ছে কম্প্রেশনটা কাজ করতেছে সি। আর টেনশন টি কাজ করছে উপর থেকে ডি দূরত্বে, উপর থেকে ডি দূরত্বে। তাহলে আমরা বলতে পারি এদের মধ্যকার লম্ব দূরত্ব বা মোমেন্ট আর্ম হচ্ছে ডি মাইনাস এ বাই টু। আমি এতক্ষণ যেটা বুঝাইলাম। এখন আলটিমেট মোমেন্ট এম ইউ হবে আসলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ফোর্স দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে ফোর্স ইন্টু ফোর্স দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই, যে কোনো একটা ফোর্স আমরা ব্যবহার করতে পারি। এখানে কম্প্রেশন টেনশন দুইটাই ব্যবহার করা হয়, করা যায়, কিন্তু টেনশনটা ব্যবহার করি আমরা। টেনশনটা বের করা সহজ, কারণ টেনশনের সূত্রটা খুব সহজ। এএস ইন্টু এফ ওয়াই হচ্ছে টেনশন। তো যেহেতু দুইটাই সমান, তাহলে যেটা সহজ সেটা ব্যবহার করব। তাহলে টি ইন্টু ডি মাইনাস এ বাই টু, তার মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটাই মোমেন্ট। এখন ফাইটা আসলে কি, আমরা ফাই প্রথমেই বলে দিছি, এটা হচ্ছে মোমেন্টের জন্য রিডাকশন ফ্যাক্টর। আমরা ইউএসডি মেথডে প্রত্যেকটা ক্ষেত্রে রিডাকশন ফ্যাক্টর দিয়ে দিয়ে আমরা পরিমাণটা কমিয়ে দিই, যে যতটুকু বিম নিতে পারবে তার থেকেও আমরা হিসাবের আরেকটু কম ধরি, যে এর থেকেও এত পার্সেন্ট কম। মানে আমি যদি রিডাকশন ফ্যাক্টর 85 বসাই বা 90 বসাই, তো 90 বসানোর মানে হচ্ছে রিডাকশন ফ্যাক্টর যখন আমরা বসাবো, এই যে এখানে প্রথমেই বলা হয়েছে যে রিডাকশন ফ্যাক্টর ফাই এর মান কত, 0.90 ধরা হয়, তাহলে 90% অফ মোমেন্ট, যদি মোমেন্ট নিতে পারে হচ্ছে 100 কিলোনিউটন মিটার, তো আমরা সেটাকে আরো কমিয়ে দেব 90 কিলোনিউটন পার মিটার মোমেন্ট, ওটার উপরে লোড দেওয়ার কথা বলবো। তার মানে আমরা সবসময় সেফ রাখার চেষ্টা করছি আমাদের ব্যবস্থাটাকে। তো এরপরে আমরা জাস্ট এই টেনশনের টি এর জায়গায় এই যে এ এস ইন্টু এফ ওয়াই যে মানটা, এটা বসিয়ে দিলে এম ইউ ইকুয়াল টু যে ফর্মুলাটা আমরা চাচ্ছিলাম, এম ইউ ইকুয়াল টু ফাই ইন্টু এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। তো এইটাই হচ্ছে আমাদের মোমেন্ট বা আলটিমেট মোমেন্টের ফর্মুলা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এই মোমেন্টের ফর্মুলার আরো একটি কিন্তু ভার্সন দেখি মাঝে মধ্যে। এই যে দ্বিতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে এম ইউ ইকুয়াল টু ফাই রো ইন্টু বিডি স্কোয়ার এফ ওয়াই 1 - 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। তো এইটা দিয়ে সাধারণত আমরা এটার বিমের ডাইমেনশন বের করে থাকি। তো এইটা কিভাবে বের করব খেয়াল করুন। আমরা এখন এর মান কিভাবে বের করতে পারি, আমরা বলছিলাম যে ব্যালেন্সড অবস্থায় টি ইকুয়াল টু সি, তাহলে টি এর মান ছিল এ এস ইন্টু এফ ওয়াই, সি এর মান ছিল 0.85 এফ প্রাইম সি ইন্টু এ ইন্টু বি। তাহলে এখান থেকে এটাকে যদি বের করতে চাই, তাহলে এ কে এক সাইডে রেখে বাকি সব যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি আসে দেখেন তো, সেটা হচ্ছে এ এস ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। এটাই হচ্ছে এর মান। এটা আশা করি বুঝতে পারছেন। এখন এর মানের মধ্যে আমি যদি আবার এরিয়া অফ স্টিলের যে ফর্মুলা, এরিয়া অফ স্টিল কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে যেই রিইনফোর্সমেন্ট রেশিও যেটা রো, রো সম্পর্কে আমরা জানি, রো হচ্ছে এরিয়া অফ স্টিল ইন্টু বিডি। তাহলে আমি এই জায়গায় এরিয়া অফ স্টিলের পরিবর্তে এরিয়া অফ স্টিলের জায়গায় রো বিডি বসাতে পারি। তো এরিয়া অফ স্টিলের ফর্মুলা হয়ে গেল একটা রো বিডি। তাহলে এরিয়া অফ স্টিলের জায়গায় যদি আমি রো বিডি বসাই, তাহলে এখানে কি আসে একটু খেয়াল করি। আমি সাইডের এই জায়গাটাতে এটা ভেঙে ভেঙে দেখাই আপনাদের। তাহলে এ ইকুয়াল টু, আমি এরিয়া অফ স্টিলের জায়গায় এখন রো বি ইন্টু ডি এফ প্রাইম এফ ওয়াই বাই সরি এফ ওয়াই, এ এস এর জায়গায় আমি বসাইলাম রো বি ডি, আর 0.85 ছিল 0.85 এফ প্রাইম সি ইন্টু বি ছিল হচ্ছে নিচে যে ফর্মুলা ছিল সেইটাই জাস্ট বসাচ্ছি, আমি আর কিছুই করছি না। এখন এই জায়গায় যদি আমি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি যায় কে,
কাটাকাটি যাচ্ছে হচ্ছে বি আর এই নিচের বি, তাহলে এর মানটা আমরা নতুন পাচ্ছি কি, এর মান পাচ্ছি রো ডি এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি। তো এই মানটা যখন আমরা পেয়ে গেলাম, এই মানটা আমাদের হচ্ছে এর মান আসলো। এখন এই এর যে মান আসলো, এই মানটা যদি আমাদের আগে পাওয়া সূত্রের মধ্যে এএস এবং এর মান বসিয়ে দিই, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আগে পাওয়া সূত্রটা কি ছিল আসলে? আগের পাওয়া সূত্র ছিল এম ইকুয়াল টু phi এএস ইন্টু এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। তো এই জায়গায় আমরা এ এর মান বসাবো আর এএস এর মান বসাবো। এএস এর মান আমরা এই যে এখানে পেয়েছি রো বিডি, তাহলে এম ইউ ইকুয়াল টু আমরা কি ফর্মুলা পাবো তাহলে দেখেন, ফাই রো বিডি এফ ওয়াই এবং ডির জায়গায় ডি থাকবে মাইনাস এর জায়গায় a বাই 2 এর জায়গায় আমরা a এর মানটা বসাই দিব এখন এর বাই 2, তাহলে এই যে a বাই 2 যদি হয় এটার 2 দিয়ে ভাগ করলে এর নিচেও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই মানটা আমরা এখন জাস্ট বসাই দিব। দেখেন তাহলে কি আসে, তাহলে আসতেছে হচ্ছে রো ডি এফ ওয়াই, তারপরে হচ্ছে আসতেছে 2 ইন্টু 0.85 ইন্টু এফ প্রাইম সি। তো আমরা এইখানে জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে এমইউ এর একটা নতুন ভার্সন কিন্তু পেয়ে গেছি। এখন এই এমইউ এর যে নতুন ভার্সন আমরা পেয়ে গেলাম, সেইটাকে আমরা এখন একটু সাজায় লিখলে কাজ হয়ে যাবে। এমইউ ইকুয়াল টু, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আবার ডি কমন যায়। দেখেন আমরা এখান থেকে ডি, এই ভেতর থেকে দুইজনের কাছ থেকে যদি ডি কমন নেই, তাহলে ফাই রো বি ডি স্কোয়ার, এরপরে আমরা পাচ্ছি এফ ওয়াই 1 মাইনাস এখানে আসতেছে রো এফ ওয়াই বাই 0.85 ইন্টু 2 যদি করি তাহলে এটা হচ্ছে 1.7 এফ প্রাইম সি আসবে। তো এই পর্যন্ত একটা ফর্মুলা। এখন এইটাকে আরো একটু যদি সাজায় লিখতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হয়ে গেছে আমাদের অঙ্ক। আমরা জাস্ট এখন এটাকে একটু সাজায় লিখবো। সেটা হচ্ছে এই যে 1 ওপরে যদি আমরা 1 চিন্তা করি, এখানে 1 ভাগ 1.7 ইকুয়াল টু হচ্ছে 0.59। এইটাকে আমরা জাস্ট সংখ্যাটা বসিয়ে দেব। mu ইকুয়াল টু ফাই রো বি ডি স্কোয়ার এফ ওয়াই ইন্টু 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 বাই, এখানে 1 মানে কি, কিছু না থাকলে 1 ধরা যায়, 1 বাই 1.7 আপনারা ক্যালকুলেটরে করে দেখেন, এটা 0.59 আসবে, ডিভাইডেড বাই ইন্টু এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এইটাই হচ্ছে আমাদের আলটিমেট মোমেন্টের আর একটা গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ। তো আশা করি আপনারা এই সূত্রগুলো বুঝতে পারছেন, এবং আমাদের এই সূত্রের সাথে আরো কোন সূত্রগুলো আপনারা দেখতে চান এইভাবে প্রমাণ, সেটা আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের এই চ্যানেলে নিয়মিতই আমাদের এইরকম গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণগুলো আমরা একেবারে বেসিক থেকে করাবো, যাতে আপনারা প্রকৃতপক্ষেই সূত্রগুলোকে বুঝে একটা ডিপ কনসেপ্ট থেকে ভালোভাবে ইঞ্জিনিয়ারিংটাকে ফিল করতে পারেন। এবং অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, এবং আপনার পরিচিতদেরকে এই চ্যানেলটা সম্পর্কে জানাবেন যে এই চ্যানেলটাতে এই ধরনের ভিডিও পাওয়া যায়, যেন আমরা বাংলা ভাষাভাষীদের জন্য একটা পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা এরকম আরো কোনো একটা সূত্রের প্রমাণ নিয়ে আসব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাইকে এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।